আসসালামু আলাইকুম। গত ক্লাসে আমি উন্ড হিলিং পড়িয়েছিলাম। তো আজকে আমাদের টপিক হচ্ছে উন্ড ম্যানেজমেন্ট। তো এখন উন্ড কিভাবে হতে পারে? উন্ড দুইভাবে হতে পারে, যে একটা হচ্ছে পেশেন্ট আমাদের কাছে কোনো একটা ইনজুরি নিয়ে আসতে পারে কোনো একটা ট্রমার কারণে, ঠিক আছে, কোনো একটা ট্রমার কারণে উন্ড হতে পারে, অথবা কোনো একটা কারণে আমরা পেশেন্টের সার্জারি করলাম, সেই সার্জারির কারণে আমরা নিজেরা উন্ড তৈরি করতে পারি। তাহলে এই দুই ক্ষেত্রেই আমরা সেই উন্ডটাকে আলটিমেটলি কীভাবে ম্যানেজ করব সেটা জানা আমাদের জন্য প্র্যাকটিক্যালি অনেক বেশি কাজে দেয়। তো এই উন্ড ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করবো এবং তার পিছনে লজিকটা কী সেটার জন্য কিন্তু উন্ড হিলিং জানাটা দরকার ছিল। সেই জন্য আমরা প্রিভিয়াস ক্লাসে উন্ড হিলিং যে নর্মাল যে প্রসেসটা কী, যে কী কী স্টেপ থাকে এবং কোন কোন সেল সেখানে কাজ করে, কোন কোন ফ্যাক্টরগুলো অ্যাভয়েড করা উচিত, সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করেছি। তো আজকে আমরা উন্ড ম্যানেজমেন্টের যে বেসিক প্রিন্সিপালগুলো, স্পেসিফিক উন্ড ধরে ধরে আমরা বলবো না, কিন্তু বেসিক প্রিন্সিপাল যেটা যে কোনো ধরনের উন্ডের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, সেইগুলো নিয়ে কথা বলবো। তো প্রথমেই যখন একটা পেশেন্টের উন্ড নিয়ে আসবে, সেটা হোক ট্রমাটিক বা সার্জিক্যাল, সেক্ষেত্রে প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাসেসমেন্ট। যে উন্ডটা নিয়ে আসছে সেটাকে আগে আমাদেরকে অ্যাসেস করতে হবে। তো প্রথমে এখানে জাস্ট কয়েকটা পয়েন্ট আউট করে আমি বলি। নাম্বার ওয়ানে প্রথমেই হচ্ছে, যদি পেশেন্টটা ট্রমার কেস হয়, ঠিক আছে, যদি ট্রমার কেস হয় তাহলে আগে হচ্ছে আমরা এটিএলএস প্রোটোকল অনুসারে তাকে অ্যাসেস করব। তাহলে এটিএলএস প্রিন্সিপালস, এবং এটিএলএস প্রিন্সিপালস কি আমরা ট্রমার ক্লাস যখন পড়াবো তখন আমরা আরও ডিটেলসে বলবো। এখানে আমি একটু শর্টে বলি যে এটিএলএস হচ্ছে অ্যাডভান্স ট্রমা অ্যান্ড লাইফ সাপোর্ট, এবং এর মধ্যে যে প্রিন্সিপালটার যে নেমোনিকটা যেটা আছে সেটা হচ্ছে CABCDE। এর মধ্যে সি দিয়ে হচ্ছে ক্যাটাস্ট্রফিক ব্লিডিং। যে আমি বাইরে থেকেই দেখতে পাচ্ছি যে ব্লিডিং হচ্ছে অনেক বেশি, সেইটা তখন আমাকে স্টপ করতে হবে, এটা সবার আগে ক্যাটাস্ট্রফিক হেমোরেজ। তারপরে এই এ দিয়ে হচ্ছে এয়ারওয়ে, বিতে হচ্ছে ব্রিদিং, তাহলে এয়ারওয়ে অ্যাসেস করব, ব্রিদিং অ্যাসেস করব। তারপরে সিতে হচ্ছে সার্কুলেশন, পালস বিপি, এগুলো অ্যাসেস করব। তারপরে ডিতে হচ্ছে ডিসএবিলিটি অ্যান্ড নিউরোলজিক্যাল স্ট্যাটাস, নিউরোলজিক্যাল কোনো ডেফিসিট আছে কিনা সেটা আমরা দেখব, এবং পেশেন্টের কোনো ডিসএবিলিটি, ডিফর্মিটি এগুলো কিছু আছে কিনা সেগুলো দেখব। আর ইতে হচ্ছে এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্ট কন্ট্রোল, যে তার যেন ফার্দার আর কোনো ইনজুরি না হয় সেই ব্যাপারটা আমরা করব, এক্সপোজার অ্যান্ড এনভায়রনমেন্ট কন্ট্রোল। এই এটিএলএস প্রোটোকল নিয়ে, এবং এটা হচ্ছে জাস্ট প্রাইমারি সার্ভে, এরপরে সেকেন্ডারি সার্ভে আছে, আরও অনেক ডিটেলস কথাবার্তা আছে, সেগুলো আমরা ট্রমার নিয়ে যখন আলাদা ডিটেলস ক্লাস নিব তখন আমরা পড়াবো। কিন্তু ট্রমার কারণে যদি উন্ডটা হয়ে থাকে তাহলে উন্ড ম্যানেজমেন্টের আগে পেশেন্টের এটিএলএস প্রিন্সিপাল অনুসারে আমাকে অ্যাসেস করতে হবে। কেন? টু আইডেন্টিফাই এনি লাইফ অর লিম্ব থ্রেটেনিং, যে তার লাইফটাই চলে যাবে বা তার লিম্বটা অ্যাম্পুটেট করে ফেলতে হবে, লিম্ব থ্রেটেনিং কন্ডিশন। তাহলে এরকম যদি কন্ডিশন, সেক্ষেত্রে কিন্তু আমার ইমার্জেন্সি খুবই আর্জেন্টলি আমাকে অ্যাপ্রোচ করতে হবে। সেই জন্য আমি এটিএলএস প্রিন্সিপাল অনুসারে অ্যাসেস করে ফেললাম। করার পরে এরপরে হচ্ছে আমাকে যে উন্ড যেটা আছে সেই উন্ডটাকে অ্যাসেস করতে হবে। তাহলে প্রথমেই হচ্ছে আগে যদি ট্রমার হয়ে থাকে তাহলে এটিএলএস অনুসারে ওভারঅল পেশেন্টটা অ্যাসেস করব। দেন যদি এগুলো অ্যাসেস করা শেষ হয়ে গেল, সব কাজ শেষ, এরপরে আমি স্পেসিফিক্যালি উন্ডটা অ্যাসেস করব, যে আমার উন্ডের ক্যারেক্টারিস্টিক্স কি। তাহলে এই যে উন্ড ক্যারেক্টারিস্টিক্স, তাহলে যখন আমরা পেশেন্টটা এক্সামিন করব, আর আগে তো আমরা শর্ট একটা হিস্ট্রি নিব, যদি ইমিডিয়েট ট্রমা যেরকম কেসই হোক আমরা একটা শর্ট হিস্ট্রি নিব প্রথমে, যে মেকানিজম অফ ইনজুরি, শর্ট একটা হিস্ট্রি নিব, যে তার যে ইনজুরি বা যে উন্ডটা সেটা কিভাবে হচ্ছে, তাহলে আমরা কজ সম্পর্কে একটা আইডিয়া করতে পারবো। এখন এই শর্ট হিস্ট্রি নেওয়ার পর আমি যখন পেশেন্টকে এক্সামিন করতে যাবো তখন আমি কী কী জিনিস দেখবো? প্রথমে আমার দেখতে হবে যে উন্ডের লোকেশনটা কোথায়, সাইট, ঠিক আছে, কারণ উন্ডের লোকেশন, সাইট, ওই এলাকার ভাস্কুলারিটি কেমন, হার্ট থেকে কতটা দূরে, বা তার নিউরোলজিক্যাল স্ট্যাটাস কীরকম, সব কিছুর উপর ডিপেন্ড করে যে উন্ডটা কীরকম হিল করবে। তাহলে উন্ডের সাইটটা ইম্পর্টেন্ট। তারপরে উন্ডের সাইজটা আমাকে একটা অ্যাপ্রক্সিমেট একটা মেজারমেন্ট করতে হবে, এবং মেজারমেন্ট সাধারণত হাইট এবং উইথ, মানে লেংথ এবং উইথ, যদি 2D একটা উন্ড হয় তাহলে সেক্ষেত্রে লংগেস্ট ডায়ামিটারগুলো হচ্ছে আমার মেজার করতে হয়, লংগেস্ট ডায়ামিটার যেগুলো। যদি এটা ইরেগুলার হইতো তাহলে আমি কি করতাম, লংগেস্ট যে ডায়ামিটার, এই যে এইভাবে লংগেস্ট, এইখানে এটা লংগেস্ট, তাহলে
এক্স ওয়াই ডিরেকশনে লংগেস্ট যে ডায়ামিটারগুলো সেগুলো আমাকে মেপে এত বা এত বলতে হবে। যদি সেটা অনেক বেশি ডিপ হয় তাহলে সেক্ষেত্রে আমাকে ডেপথ মেজার করে সেটাও বলতে হবে। যদি শ্যালো হয় তাহলে ডেপথ আসলে ওইভাবে বলার দরকার নেই, বা ওই ডেপথ ওইভাবে মেজার করার দরকার নেই। এটা গেল হচ্ছে আমার সাইট এবং সাইজ। এরপরে কি দেখতে হবে আমার? এরপরে দেখতে হবে উন্ডের ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, উন্ডের ক্যারেক্টারিস্টিক্স বলতে কি? বলতে হচ্ছে আমার উন্ডের যে ফ্লোরটা আছে, ঠিক আছে, সেটাকে বলে উন্ড বেড। উন্ড বেড ফ্লোর যেটা আছে, ফ্লোর। তাহলে আমার এই যদি একটা উন্ড এরকম হয়ে থাকে যে এটা হচ্ছে আমার উন্ড, এই উন্ডের নিচে ফ্লোর যেটা আছে সেই ফ্লোরটা আমাকে অ্যাসেস করতে হবে যে ফ্লোরের মধ্যে কি আছে, সেখানে কি গ্রানুলেশন টিস্যু আছে। আমরা আগের দিন বলেছি যে গ্রানুলেশন টিস্যু হচ্ছে নিউলি ফর্ম ব্লাড ভেসেল এবং ফাইব্রোব্লাস্ট থাকে এবং এটার কালারটা হয় পিঙ্ক এবং এটা এক্সট্রিমলি ফ্রাইবল থাকে, টাচ করলেই ব্লিডিং হয়। এবং এইটা হচ্ছে আমার নর্মাল উন্ড হিলিং এর একটা হলমার্ক যে গ্রানুলেশন টিস্যু আসছে মানে উন্ডটা হিলিং হচ্ছে। তাহলে আমার দেখতে হবে যে ফ্লোরে কি গ্রানুলেশন টিস্যু আছে, নাকি নেক্রোটিক টিস্যু আছে, নাকি অন্য কোনো স্ট্রাকচার যেমন কোনো একটা মাসেলের টেন্ডন বা কোনো একটা বোনস সেগুলা বা কোনো একটা নার্ভ এক্সপোজ হয়ে আছে কিনা। ঠিক আছে, বোনস, নার্ভ, টেন্ডন এগুলো এক্সপোজ হয়ে থাকতে পারে, মাসেল এগুলো এক্সপোজ হয়ে আছে কিনা। ঠিক আছে, সেটা আমাকে দেখতে হবে। তাহলে উন্ডের ক্যারেক্টারিস্টিক দেখে ফেললাম। এরপরে দেখতে হবে যে উন্ডের যে এজগুলো আছে, যে এইখান থেকে এই যে এজ, এটা একটা এজ, এটা একটা এজ। এই এজ দুইটা কি আছে? কাছাকাছি আছে, অ্যাটাচড আছে নাকি আনঅ্যাটাচড আছে? এজগুলা কি ওয়েল ডিফাইন্ড নাকি ইনডিস্টিংক্ট? এজ কি থিকেন আছে কিনা, রোল্ড আছে কিনা? কারণ আমরা আলসারের ক্ষেত্রে জানি যে রেইজড রোল্ড হলে এটা একটা ম্যালিগনেন্সি ইন্ডিকেট করে, থিকেন্ড হলে এটা অন্য আরেকটা জিনিস, ইনডিউরেটেড থাকলেও ইন্ডিকেট করে যে এটা হিলিং ভালো হচ্ছে না, হাইপার ক্যারোটিসিস থাকলেও সেটা হিলিং যে ভালো হচ্ছে না সেটা ইন্ডিকেট করে। সো এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এরপরে উন্ড ড্রেনেজ, যে উন্ড থেকে কোনো ডিসচার্জ আসছে কিনা। ঠিক আছে, সেটা হইতে পারে সেরাস, যে জাস্ট ক্লিন ওয়াটার আসতেছে, বা সেটা হইতে পারে স্যাঙ্গুইনাস, যে ব্লাড স্টেইনড আসতেছে, সেটা হইতে পারে পুরুলেন্ট, যে পাস আসতেছে। তাহলে আমরা বুঝবো যে সেখানে ইনফেকশন হয়েছে, সার্জিক্যাল সাইট ইনফেকশন বা উন্ড ইনফেকশন হয়েছে। বা সেটার কালার দেখো, ডিসচার্জের কালার দেখো আমরা অনেক সময় অনেক কিছু ক্লু ধরতে পারি। যেমন যদি ডিসচার্জের কালার হচ্ছে গ্রিনিশ হয়, গ্রিনিশ বা ব্লুইশ গ্রিন, তাহলে সেক্ষেত্রে আমাদের মূল সাসপেক্ট থাকবে কিন্তু যে সিউডোমোনাস দিয়ে ইনফেকশনটা হয়েছে কিনা। কারণ সিউডোমোনাস ইনফেকশনে এরকম গ্রিনিশ কালার থাকে ডিসচার্জের, বা পাসের কালারটা গ্রিনিশ হয়। সো উন্ডের যে ডিসচার্জটা আসতেছে সেটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে উন্ডের কোনো ওডর আছে কিনা, সেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এরপরে আসি যে আমরা তো বুঝে ফেললাম যে আমাদের এর মধ্যে মেইন ইম্পর্টেন্ট কোনটা। ইম্পর্টেন্ট হচ্ছে আমার এই উন্ড ক্যারেক্টারিস্টিক্সটা, যে সেখানে গ্রানুলেশন টিস্যু থাকলে আমি বুঝবো যে হ্যাঁ গুড, খুব ভালো হিলিং হচ্ছে। এখন নেক্রোটিক টিস্যু কীরকম থাকতে পারে? নেক্রোটিক টিস্যু থাকতে পারে দুই রকম। একটা হচ্ছে স্লাফ থাকতে পারে সেখানে, আর একটা থাকতে পারে এশকার। স্লাফ জিনিসটা কি? স্লাফ হচ্ছে দুইটাই কিন্তু নেক্রোসিস হয়ে গেছে, সেল ডেথ হয়ে গেছে। এখন স্লাফটার কালার হয় হচ্ছে ইয়েলো, ইয়েলোইশ বা ট্যান কালার বলতে পারি আমরা, ইয়েলোইশ অথবা ট্যান। ঠিক আছে, এই দুইটা কালারের মধ্যে হয়। এবং এইটার কনসিস্টেন্সি থাকে হচ্ছে স্ট্রিঙ্গি। স্ট্রিঙ্গি মানে কি? স্ট্রিং মানে হচ্ছে সুতা, মানে স্লাফটা থাকে হচ্ছে এরকম ফাইবার ফাইবার দেখা যায়। ঠিক আছে, এবং সুতার মতো ফাইবার ফাইবার, কোনো সলিড স্ট্রাকচার না, সলিড শিটের মতো না, ফাইবার দেখা যায়। স্ট্রিং এর অনেকগুলো, মনে হবে যে অনেকগুলো সুতা আছে, স্ট্রিং এর মতো কনসিস্টেন্সি। আর এশকার যেটা, এটার কালার হবে হচ্ছে ব্ল্যাক, এবং এইটা হবে হচ্ছে ড্রাই। ব্ল্যাক এবং ড্রাই হয়ে গেলে এবং হার্ড হবে। ওটা তো কনসিস্টেন্সি হলো স্ট্রিঙ্গি, এটার কনসিস্টেন্সি হচ্ছে হার্ড। তাহলে এরকম হলে সেটা হচ্ছে এশকার। তাহলে এখন যদি নেক্রোটিক টিস্যু থাকে তাহলে আমার একরকম ম্যানেজমেন্ট হবে, যদি হেলদি গ্রানুলেশন টিস্যু চলে আসে তাহলে কিন্তু আমার ম্যানেজমেন্ট অন্যরকম হবে। তাহলে আমি উন্ডের মধ্যে এই জিনিসগুলো দেখলাম, তার পাশাপাশি আরও বেশ কিছু জিনিস দেখতে হবে। সেগুলো হচ্ছে যেখানে কোনো সাইন অফ কন্টামিনেশন আছে কিনা। সাইন অফ কন্টামিনেশন, সেখানে ডার্ট থাকতে পারে, কোনো ফরেন বডি থাকতে পারে, সেগুলো আমাদের দেখতে হবে, সাইন অফ কন্টামিনেশন। তারপরে কোনো সাইন অফ ইনফেকশন আছে কিনা। যদি আমার পুরুলেন্ট ডিসচার্জ থাকে বা রেডনেস, ইরাইতেমা, ইনফ্লামেশনের কোনো সাইন থাকে তাহলে আমার বুঝতে হবে যে হ্যাঁ ইনফেকশন হয়ে যাচ্ছে কিনা। তারপরে দেখতে হবে সেখানে কোনো সোয়েলিং আছে কিনা সারাউন্ডিং এরিয়াটা। তারপরে সেখানে কোনো পালসেটাইল ব্লিডিং আছে কিনা। পালসেটাইল ব্লিডিং থাকলে আমাকে বুঝতে হবে যে হয়তো কোনো একটা আর্টারিতে ইনজুরি হয়েছে, তখন সেটা কিন্তু আমাকে খুঁজে বের করে ব্লিডিংটা স্টপ করতে হবে। তাহলে পালসেটাইল ব্লিডিং আছে কিনা সেগুলো আমাদেরকে দেখতে হবে। এরপরে দেখতে হবে যে ওই যেখানে যেই ও লিম্বে বা যেই এরিয়াতে উনটা হয়েছে সেখানে কোনো ডিফর্মিটি আছে কিনা। তাহলে তখন আমার সাসপেকশন চলে যাবে যে সেখানে কোনো ফ্র্যাকচার বা হচ্ছে সেখানে কোনো ডিসলোকেশন আছে কিনা। তাহলে যে কোনো ম্যানেজমেন্টের ক্ষেত্রে অ্যাসেসমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমেই আমরা অ্যাসেস করি কিন্তু অনেকগুলো জিনিস দেখে ফেলবো। এরপরে যেটা আমরা দেখবো যে স্কিনের কি অবস্থা, স্কিনের কোনো লস আছে কিনা, স্কিন লস।
বা কোনো ডিগ্লাভিং আছে কিনা। ডিগ্লাভিং মানে কি? ডিগ্লাভিং মানে হচ্ছে স্কিন এবং সাবকিউটেনিয়াস। আমি যদি বলি যে এটা হচ্ছে স্কিন, তারপরে হচ্ছে এটা সাবকিউটেনিয়াস টিস্যু এসসিটি, তারপরে এইটা হচ্ছে ফাসা, তারপরে হচ্ছে মাসেল লেয়ার, আদার লেয়ারগুলা। ঠিক আছে, তাহলে এখন এই যে স্কিন এবং সাবকিউটেনিয়াস টিস্যু, এইটা যদি আন্ডারলাইং ফাসা থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে, আলাদা হয়ে গেল, আলাদা যদি হয়ে যায় তখন সেটাকে বলা হচ্ছে ডিগ্লাভিং। যে গ্লাভসটা খুলে গেল, যে গ্লাভস কি হাতের একটা কাভারিং হিসেবে ছিল, যখন গ্লাভসটা খুলে গেল সেই রকম যে হবে সেভাবে যদি স্কিনটা যদি সরে যায়, কাভারটা সরে গেল, তখন এই জন্যই বলছে ডিগ্লাভিং। তো কোনো ডিগ্লাভিং আছে কিনা বা স্কিন টোটালি লস হয়ে গেছে কিনা এগুলো আমাকে দেখতে হবে। তারপরে লাস্টে দেখতে হবে নিউরোভাস্কুলার অ্যাসেসমেন্ট। নিউরোভাস্কুলার অ্যাসেসমেন্ট, যে সেখানে তার পালস কীরকম, পেরিফেরাল পালসগুলো কীরকম সেটা আমাকে দেখতে হবে। ভাস্কুলার ক্ষেত্রে হচ্ছে পালস, আর নিউরোর ক্ষেত্রে হচ্ছে তার ওই এরিয়ার মোটর ফাংশন এবং সেন্সরি ফাংশন দুইটাই আমাকে অ্যাসেস করতে হবে। ঠিক আছে, এগুলো অ্যাসেস করতে হবে, কারণ এগুলো হিলিং কীরকম হবে, তার প্রগনোসিসটা কীরকম হবে তার জন্য খুব ভেরি ইম্পর্টেন্ট। সো এগুলো আমাদেরকে দেখতে হবে। এরপরে কি করতে হবে? এরপরে ফাইনালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা ইমেজিং নিতে হবে। ইমেজিং সেটা হতে পারে এক্স রে, সেটা হতে পারে আলট্রাসাউন্ড। আমরা ইমেজিং করে কি দেখার চেষ্টা করব? প্রথম কথা হচ্ছে সেখানে কোনো ফরেন বডি আছে কিনা সেটা আমরা দেখব, যে উন্ডের ভিতরে কোনো ফরেন বডি আছে কিনা। তারপরে হচ্ছে কোনো ফ্র্যাকচার আছে কিনা, সাধারণত এক্স রে করা হয়, ফ্র্যাকচার আছে কিনা, কোনো ডিসলোকেশন আছে কিনা, এইগুলো দেখবো আমরা হচ্ছে ইমেজিং এর মাধ্যমে। তাহলে ইনিশিয়াল অ্যাসেসমেন্টের মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো দেখে ফেললাম, যে উন্ডের কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখলাম, সারাউন্ডিং এরিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখলাম এবং ইমেজিং করলাম। করার পর এরপরে চলে আসতেছে হচ্ছে আমাদের উন্ডের ক্লাসিফাই করবো, উন্ডকে ক্লাসিফাই করবো। আমরা যে বলেছিলাম যে সায়েন্স অফ কন্টামিনেশন, সো এই কন্টামিনেশনের উপর ভিত্তি করে উন্ডকে 4টা ক্যাটাগরিতে ক্লাসিফাই করা যায়। প্রথমটা হচ্ছে ক্লাস 1 বা ক্লিন উন্ড, তারপরে ক্লাস 2 হচ্ছে ক্লিন কন্টামিনেটেড, ক্লাস 3 হচ্ছে টোটালি কন্টামিনেটেড এবং ক্লাস 4 হচ্ছে ডার্টি উন্ড। তাহলে ক্লিন উন্ড কোনগুলা? ক্লিন উন্ড হচ্ছে আনইনফেক্টেড অপারেটিভ উন্ড, মানে আমি জাস্ট হয়তো সিম্পল একটা সেবাসিয়াস সিস্ট এক্সিশন করলাম বা একটা লাইপোমা এক্সিশন করলাম, সেখানে জাস্ট আমি অপারেশন করে চলে আসছি, কোনো ইনফেকশন হয় নাই, সেখানে আগে থেকে কোনো ইনফেকশন ছিল না, আমি জাস্ট শুধু সার্জারি করছি, সার্জারির জন্যই উন্ডটা হয়েছে, সেটা হচ্ছে ক্লিন উন্ড। এবং সেখানে অবশ্যই স্টেরাইল টেকনিক কিন্তু মেনটেন করতে হবে। নো ইনফ্লামেশন ইজ এনকাউন্টার্ড, আমি যে কেটেছি বা ইনসিশন দিয়েছি, ইনসিশন দেওয়ার পর আমি ভিতরে কোনো ইনফ্লামেশনের কোনো সাইন দেখি নাই, কোনো রেডনেস নাই, কোনো ইরাইদেমা নাই, ঠিক আছে, কোনো ইনফ্লামেটরি ফ্লুইড নাই, কালেকশন নাই, তাইলে আমার সেটা ক্লিন উন্ড হবে। এরপরে কোনো ট্র্যাক্ট এন্টার করা হয়নি, রেসপিরেটরি ট্র্যাক্ট বা এলিমেন্টারি ট্র্যাক্ট, জেনিটাল ট্র্যাক্ট, এগুলা কোনো আনইনফেক্টেড ইউরিনারি ট্র্যাক্ট কোনোটাই এন্টার করা হয়নি। তাহলে কোনো ট্র্যাক্ট যদি আমি ওপেন না করি তাহলে সেটা হবে ক্লিন উন্ড। তারপরে প্রাইমারিলি ক্লোজড, মানে যেহেতু ইনফেকশন হয় তাহলে কি আমরা জানি যে আমরা আগের দিন হিলিং এর কথা বলেছি, যে প্রাইমারি হিলিং, তারপরে হচ্ছে সেকেন্ডারি, টার্সিয়ারি। মধ্যে প্রাইমারিতে বলেছে যে ইনিশিয়ালি শুরুতেই হচ্ছে ইমিডিয়েটলি উন্ডটা ক্লোজ করে দেওয়া হয়। তাহলে প্রাইমারি যদি ক্লোজ করা হয় তার মানে কি সেটা ক্লিন ছিল। তাহলে যেসব ক্ষেত্রে ক্লিন উন্ড সেটা আমরা বলে ফেললাম যে আমরা কোনো ট্র্যাক্টের মধ্যে ঢুকবো না, মানে আমরা জিআইটি কোনো সার্জারি করবো না বা রেসপিরেটরি কোনো ট্র্যাক্টের মধ্যে ঢুকবো না, জেনিটাল কোনো ট্র্যাক্টে ঢুকবো না, এবং আমার অপারেটিভ উন্ড হবে এইটা, এবং সেখানে কোনো ইনফেকশন থাকবে না, কোনো ইনফ্লামেশন থাকবে না, তাহলে সেটা হচ্ছে আমার ক্লিন উন্ড। এরপরে আসে হচ্ছে কন্টামিনেটেড উন্ড। কন্টামিনেটেড উন্ড কি সেটা বলছে যে ওই যে ট্র্যাক্টগুলা, ট্র্যাক্ট, রেসপিরেটরি, এলিমেন্টারি, জেনিটাল ও ইউরিনারি ট্র্যাক্টস আর এন্টার্ড আন্ডার কন্ট্রোলড কন্ডিশন অ্যান্ড উইদাউট আনইউজুয়াল কন্টামিনেশন। মানে ধরা যাক জাস্ট আমরা একটা অ্যাপেন্ডিসেক্টমি করতেছি, অ্যাপেন্ডিসেক্টমি করলাম, করতে গেলে কন্ট্রোল কন্ডিশনে আমরা ওইখানে এন্টার করলাম, বা আমরা একটা হার্নিয়ার রিপেয়ার করছি, সেখানে আমরা যে হার্নিয়ার রিপেয়ারে সাধারণত ট্র্যাক্টগুলো এন্টার করা দরকার হয় না, আমরা কোনো জিআইটির কোনো একটা সার্জারি করছি, বায়োল রিসেকশন অ্যানাস্টোসিস করতেছি, এগুলা ট্র্যাক্টগুলো এন্টার করবো কন্ট্রোল কন্ডিশন, মানে কোনো আনইউজুয়াল কন্টামিনেশন হবে না, যে গাটের কন্টেন্ট আমার পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে চলে আসলো, এরকম কোনো আনইউজুয়াল কোনো কিছু হবে না, জাস্ট আমরা এই ট্র্যাক্টগুলো হ্যান্ডেল করছি, এটাই হচ্ছে ক্লিন কন্টামিনেটেড উন্ড। তারপরে নো এভিডেন্স অফ ইনফেকশন, মানে সেখানে আমি অ্যাপেন্ডিসেক্টমি করতে গিয়ে আমি দেখবো যে সেখানে পাস জমে আছে, তাইলে কিন্তু হবে না, কোনো পাস থাকবে না, এবং কোনো মেজর ব্রেক ইন টেকনিক ইজ এন্টার, মানে স্টেরাইল টেকনিক কমপ্লিটলি মেনটেন করা হবে, তাহলে সেটা হচ্ছে ক্লিন কন্টামিনেটেড। যদি এগুলো মেনটেন না হয়, যে আমি ঢুকে দেখলাম যে হ্যাঁ সেখানে পাস আছে, সেখানে ইনফেকশন আছে, বা সেখানে আমার স্টেরাইল টেকনিক ব্রেক হয়েছে, তাহলে সেটা হয়ে যাবে তখন কন্টামিনেটেড উন্ড। আর আদার কি কেস আছে, যেমন হচ্ছে এই যে এখানে বলা আছে উইথ মেজর ব্রেকস ইন স্টেরাইল টেকনিক বা গ্রস স্পিলেজ ফ্রম দ্য গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট
সেটা কি ধরা যাক হচ্ছে ইন্টেস্টাইনাল পারফোরেশন হয়েছে, তাহলে কি হবে, পারফোরেশন হলে ইন্টেস্টাইনের যে কন্টেন্ট সেই কন্টেন্টগুলো পেরিটোনিয়াল ক্যাভিটিতে চলে এসেছে, তাহলে গ্রস স্পিলেজ হয়েছে, তাহলে সেটা হচ্ছে কন্টামিনেটেড উন্ড। তারপরে হচ্ছে ইনসিশন দিলাম যেখানে অ্যাকিউট নন পুরুলেন্ট ইনফ্লামেশন, মানে সেখানে ইনফ্লামেশন আছে, আমি ইনসিশন দিয়ে দেখলাম ভিতরে ইনফ্লেমড, ঠিক আছে, টোটালি ইনফ্লেম, রেডনেস, ইরাইথেমা এগুলো আছে, ইনফ্লামেটরি ফ্লুইড আছে, তাহলে সেটা হচ্ছে কন্টামিনেটেড। আর যদি এখানে বলেছে কিন্তু নন পুরুলেন্ট, মানে কোনো পাস থাকবে না, যদি পাস থাকে, পাস থাকলে সেটা ডার্টি, ঠিক আছে, পাস আছে মানে সেটা ডার্টি উন্ড। আর এটা কি ওপেন ফ্রেশ অ্যাক্সিডেন্টাল উন্ড। আর এটা বলছে ক্লাস 4 এর মধ্যে বলছে ডার্টি উন্ড যেটা, সেটা হচ্ছে ওল্ড ট্রমাটিক উন্ড উইথ রিটেইন ডিভাইটালাস টিস্যু, মানে সেখানে ডেড টিস্যু রয়ে গিয়েছে, ডেড টিস্যু রয়ে গেছে, অথবা এক্সিস্টিং ক্লিনিক্যাল ইনফেকশন রয়েছে, অথবা পারফোরেটেড ভিসেরা পারফোরেটেড হয়ে গিয়েছে, তাহলে এইসব ক্ষেত্রে সেটা কি হবে, সেটা হচ্ছে ডার্টি উন্ড হবে, ঠিক আছে। তাহলে আমরা উন্ডের ক্লাসিফিকেশনটা জেনে ফেললাম, এবং এইটা আমরা যখন ম্যানেজমেন্টের প্রিন্সিপাল বলবো সেখানে কিন্তু এটা লাগবে যে কাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব আর কাদের প্রোফাইল্যাকটিক্যালি যে ইনফিউশন দেওয়ার আগেই কাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দিব আর কাদের ক্ষেত্রে দিব না। এরপরে চলে আসি যে প্রিন্সিপালস অফ উন্ড ম্যানেজমেন্ট। এতক্ষণ ধরে আমরা কিন্তু উন্ডটাকে অ্যাসেস করে ফেললাম যে উন্ডের ক্যাটাগরিটা কীরকম এবং উন্ডের ক্যারেক্টারিস্টিক্সটা কী। এখন চলে আসতেছে আমাদের প্রিন্সিপালস অফ উন্ড ম্যানেজমেন্ট। এই টেবিলটা হচ্ছে বেরিটাস থেকে নিয়ে আসছি, এটা ভেরি ইম্পর্টেন্ট, বোথ থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল লাইফে খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে প্রথমেই হচ্ছে এখানে 4টা স্টেজে ভাগ করা হয়েছে, যে ইনিশিয়ালি প্রিপারেশন, তারপরে উন্ডের কিছু কেয়ার করব, তারপরে হচ্ছে উন্ডটা ক্লোজ করতে হবে, তারপরে হচ্ছে ফলো আপ। তাহলে প্রিপারেশনের মধ্যে প্রথমে বলছে যে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস, তো কাদের ক্ষেত্রে লাগবে আর কাদের ক্ষেত্রে লাগবে না। একটু আগে যে আমরা কন্টামিনেশনের উপর ভিত্তি করে উন্ডকে ক্লাসিফাই করলাম 4টা ভাগে, তার মধ্যে ক্লিন যে উন্ডটা আছে, ক্লিনের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস লাগবে না। কিন্তু কখন লাগতে পারে, ক্লিনের ক্ষেত্রেও লাগতে পারে যদি হাই চান্স অফ ইনফেকশন থাকে, যদি থাকে তাহলে সেক্ষেত্রে ক্লিনের ক্ষেত্রে আমরা দিতে পারি, সাধারণত দেওয়া লাগে না। তার মানে আমি যখন একটা লাইপোমা করছি বা আমি যখন একটা সেবাসিস সিস্ট করছি তখন কিন্তু আমার আগে থেকে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়ার আগে অ্যান্টিবায়োটিক দেওয়ার দরকার নাই। কিন্তু বাকি যেগুলো আছে ক্লিন কন্টামিনেটেড বা ডার্টি, সেসব ক্ষেত্রে কিন্তু আগেই আমার ইনসিশনের আগেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিলে আমার পেশেন্টের প্রগনোসিসটা কিন্তু খুব ভালো হবে। এরপরে সেকেন্ড যে পয়েন্ট আসছে সেটা হচ্ছে টিটেনাস প্রোফাইল্যাক্সিস। তাহলে কিছু উন্ড আছে যেগুলো টিটেনাস প্রোন, মানে সেই সব উন্ডের ক্ষেত্রে টিটেনাস হওয়ার চান্স অনেক বেশি থাকে, তাদের ক্ষেত্রেই আমরা হচ্ছে টিটেনাস প্রোফাইল্যাক্সিসটা করব। তাহলে সেইটা আমরা একটু দেখে নিই যে কারা কারা টিটেনাস প্রোন। এইটা 4টাও হচ্ছে বেরিলাস থেকে নিয়ে আসা হয়েছে টিটেনাস প্রোন উন্ডস। তাহলে এখানে আছে কিছু হচ্ছে নর্মাল টিটেনাস প্রোন, আর এটা হচ্ছে কিছু হাই রিস্ক। নর্মাল কোনগুলো, যেগুলো হচ্ছে পাংচার টাইপ ইনজুরিস ইন এ কন্টামিনেটেড এনভায়রনমেন্ট। ধরা যাক যে যুদ্ধে একজন সোলজারের শরীরে বুলেট লাগছে এবং বুলেট লাগার পর সোলজার মাটিতে পড়ে গেছে, তাহলে কি ওই জায়গাটা হচ্ছে একটা কন্টামিনেটেড এনভায়রনমেন্ট এবং সেখানে তার একটা পাংচার টাইপ ইনজুরি হয়েছে, তাহলে এটা কিন্তু টিটেনাস প্রোন উন্ড। তারপরে হইতে পারে বাইট, এটা হিউম্যান বাইট হতে পারে, কোনো অ্যানিমাল বাইট হতে পারে। কম্পাউন্ড বা ওপেন ফ্র্যাকচার মানেই হচ্ছে ওপেন ফ্র্যাকচার, তাহলে সেই ক্ষেত্রে আমার টিটেনাস প্রোফাইল্যাক্সিস করতে হবে। তারপরে কন্টেনিং ফরেন বডি, ধরা যাক কোনো একটা গ্লাস ঢুকে গেল বা কাটা ঢুকে গেছে একটা স্কিনের মধ্যে বা টিস্যুর মধ্যে, তাহলে সেক্ষেত্রে কিন্তু টিটেনাস প্রোন উন্ড সেটা। তারপরে উন্ডস অর বার্নস উইথ সিস্টেমিক সেপসিস, মানে একজনের উন্ড আছে তার আবার সিস্টেমিক সেপসিস আছে, তাহলে সেক্ষেত্রে তাকেও টিটেনাস প্রোফাইল্যাক্সিস আমার দিতে হবে। আর হাই রিস্ক কোনগুলো, হাই রিস্কের ক্ষেত্রে দিতে হবে, কিন্তু সেখানে আমাদেরকে বেশি অ্যালার্ট থাকতে হবে। সেটা কি অ্যানি টিটেনাস প্রোন উন্ড, মানে টিটেনাস প্রোন উন্ড তো আছেই, তার সাথে যদি এবার কন্টামিনেশন হয় হেভি, যেমন সয়েল অথবা ম্যানিউর, হ্যাঁ, যদি মাটি যদি লেগে যায় বা মাটি যদি ডিরেক্টলি লেগে যায়, সেখানে একটা তো হচ্ছে এনভায়রনমেন্টাল কন্টামিনেট ছিল কিন্তু ডিরেক্টলি লাগে নাই, আর যদি ডিরেক্টলি লেগে যায়, কারণ আমরা জানি যে টিটেনাসের যে স্পোরগুলো থাকে হচ্ছে সয়েলের মধ্যে, তো মাটি যদি ডিরেক্টলি উন্ডের গায়ে লেগে যায় তাহলে কিন্তু সেখানে হাই চান্স থাকে। তারপরে উন্ড রিকোয়ারিং সার্জারি উইথ মোর দ্যান 6 আওয়ার ডিলে, মানে 6 ঘন্টার চেয়ে বেশি ডিলে হচ্ছে, তার মানে কি আমার ওই যে উন্ডটা থেকে আমি যে ওই কন্টামিনেশনটা সরাই ফেলতাম সার্জারি করতে গেলে সেটা কিন্তু দেরি হচ্ছে, তখন কিন্তু আমার রিস্কটা অনেক বেড়ে যাচ্ছে। তারপরে এক্সটেন্সিভ ডিভাইটালাইজ টিস্যু, আমরা জানি যে টিটেনাসের যে অর্গানিজম ক্লোস্ট্রিডিয়াম টিটানি সেটা হচ্ছে একটা অ্যানারোবিক অর্গানিজম এবং তার বেঁচে থাকার জন্য অ্যানারোবিক এনভায়রনমেন্ট দরকার। তো যেখানেই ডিভাইটালাইজ টিস্যু থাকে সেখানেই কিন্তু একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট ক্রিয়েট হয় এবং সেটা হচ্ছে ক্লোস্ট্রিডিয়ামের জন্য খুবই ফেভারেবল এনভায়রনমেন্ট একটা। তো যেখানেই এক্সটেন্সিভ ডিভাইটালাইজ টিস্যু থাকবে সেখানেই ক্লোস্ট্রিডিয়াম গ্রো করবে এবং সেখানেই কিন্তু তার টিটেনাস হওয়ার চান্স থাকবে। সো এই জন্য আমরা টিটেনাস প্রোফাইল্যাক্সিস এদেরকে দিব। তাহলে আমরা প্রিপারেশনের মধ্যে প্রথমে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস বুঝে গেলাম, এরপরে টিটেনাস প্রোফাইল্যাক্সিস বুঝে গেলাম।
এরপরে আমাকে এই যে উন্ড যে অ্যাসেস করছি এতক্ষণ, এই উন্ড অ্যাসেস করার জন্যও কিন্তু কিছু প্রিপারেশন নিতে হবে। সেটা কি? সেটা হচ্ছে অনেক ক্ষেত্রেই পেইনের জন্য উন্ডটাকে ঠিক মতো অ্যাসেস করা সম্ভব হয় না। তো সেই জন্য যদি উন্ডটা যদি ভেরি পেইনফুল হয়, তাহলে অ্যাডেকুয়েট অ্যানালজেসিয়া বা অ্যানেস্থেসিয়া দিয়ে নিতে হবে লোকালি, দিয়ে তারপরে উন্ডটাকে প্রপারলি অ্যাসেস করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডার্ট, ব্লাড এবং আদার ফ্লুইড, ফরেন বডি, এগুলোর কারণে হচ্ছে উন্ডটাকে প্রপারলি অ্যাসেস করা যায় না, ভালো দেখা যায় না। সো বেটার ভিজুয়ালাইজেশনের জন্য উন্ড ইরিগেশনটা ভেরি ইম্পর্টেন্ট। ফর বেটার ভিজুয়ালাইজেশন, তাহলে বেটার ভিজুয়ালাইজেশন উন্ড ইরিগেট করব। উন্ড ইরিগেশনটা সাধারণত করা হয় নর্মাল স্যালাইন দিয়ে, নর্মাল স্যালাইন। এবং এই যে উন্ড ইরিগেশন করতেছি, এটা কিন্তু এক প্রকার নন সিলেক্টিভ ডেব্রাইডমেন্ট হিসেবে কাজ করে। নন সিলেক্টিভ ডেব্রাইডমেন্ট, আমরা একটু পরে যখন ডেব্রাইডমেন্ট ডিটেলসে পড়বো তখন বলবো যে সিলেক্টিভ কোনটা, নন সিলেক্টিভ কোনটা। তাহলে নন সিলেক্টিভ ডেব্রাইডমেন্ট হিসেবেও কাজ করে উন্ড ইরিগেশনটা। তাহলে প্রিপারেশন হয়ে গেল। এরপর আমরা উন্ডের মধ্যে কিছু কাজ করব। সেটা কি? প্রথম কথাই হচ্ছে আর্লি ডেব্রাইডমেন্ট। তাহলে এখানে আমরা যখন উন্ড ম্যানেজ করবো, ডেব্রাইডমেন্ট এটা আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আর্লি ডেব্রাইডমেন্ট অ্যান্ড ইরিগেশন, এই যে চলে আসছে ইরিগেশন। তাহলে ডেব্রাইডমেন্ট, 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 যে কোনো উন্ড ম্যানেজ করার ক্ষেত্রে ডেব্রাইডমেন্ট ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কখন ডেব্রাইড করবো, কতটুকু ডেব্রাইড করবো, সেটা আমরা একটু পরে বলতেছি। তাহলে এরপরে কি কি আছে, তাহলে আমরা বুঝে গেলাম এখন তখন পর্যন্ত কি করবো। প্রথমে আমরা প্রিপেয়ার করতে হবে, অ্যাসেসমেন্ট করে ফেললাম, অ্যাসেসমেন্ট, তারপরে হচ্ছে প্রিপারেশন। এই প্রিপারেশন করার পরে এই যে অ্যাডেকুয়েট অ্যানালজেসিয়া, অ্যানেস্থেসিয়া, উন্ড ইরিগেশন করার পর যখন ভালো দেখা যাচ্ছে, তখন অ্যাসেসমেন্টটা আমি আরো ফার্দার প্রোগ্রেস করব। কমপ্লিট অ্যাসেসমেন্ট হয়ে গেল। এরপর উন্ডের মধ্যে আমার কিছু কাজ করতে হবে। সেই কাজের মধ্যে কি প্রথম কথা হচ্ছে ডেব্রাইডমেন্ট। তাহলে ডেব্রাইডমেন্ট নিয়ে আমাদের কিন্তু ডিটেলস জানতে হবে। তাহলে ডেব্রাইডমেন্টে চলে আসলো এখানে। তাহলে প্রথমে আমি একটা বক্স আনছি, এটা হচ্ছে পারপোজেস ফর ডেব্রাইডমেন্ট। তাহলে ডেব্রাইডমেন্ট করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে ডিক্রিজ ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশন উইদিন দ্য উন্ড বেড এন্ড দ্য রিস্ক অফ ইনফেকশন। তাহলে ওই যে বলছি যে ডিভাইটালাইজ টিস্যু থাকলে সেখানে কিন্তু ব্যাকটেরিয়া গ্রো করে বেশি। তো এই জন্য ডেব্রাইডমেন্ট করলে এই ব্যাকটেরিয়াল কনসেন্ট্রেশনটা ওখানে কমে যায়। তারপরে ইনক্রিজ দ্য ইফেক্টিভনেস অফ টপিক্যাল অ্যান্টিমাইক্রোবিয়াল। তাহলে ডেড টিস্যু যদি থাকে তাহলে সেটা কিন্তু একটা ব্যারিয়ার হিসেবে কাজ করবে অ্যান্টিবায়োটিকের জন্য। অ্যান্টিমাইক্রোবিয়ালগুলো তখন কিন্তু অ্যাকচুয়ালি যেখানে ইনফেকশন হচ্ছে সেখানে কিন্তু ঢুকতে পারবে না। তারপরে ইমপ্রুভ দ্য ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি অফ লিউকোসাইটস। তাহলে ডেড টিস্যু লিউকোসাইটদের অ্যাক্টিভিটিকে হ্যাম্পার করে, তাহলে লিউকোসাইটটা তখন ভালো কাজ করতে পারবে। তারপরে শর্টেন দ্য ইনফ্লামেটরি ফেজ অফ উন্ড হিলিং। তাহলে আমরা জানি যে ম্যাক্রোফেজের একটা কাজ হচ্ছে ডেব্রিগুলোকে সরানো। তাহলে যতক্ষণ ডেব্রি থাকবে ততক্ষণ কিন্তু ম্যাক্রোফেজ ডেব্রি সরানোর কাজে ব্যস্ত থাকবে এবং ইনফ্লামেটরি ফেজটা তত প্রলং হবে। তো আমি যদি ম্যানুয়ালি আমি সার্জারি করার মাধ্যমে ডেব্রিগুলো সরাইয়ে ফেললাম, তাহলে কিন্তু ইনফ্লামেটরি ফেজটা শর্ট হয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি হিলিং হবে। এরপরে হচ্ছে ডিক্রিজ দ্য এনার্জি রিকোয়ার্ড বাই দ্য বডি। তাহলে এই যে উন্ড হিলিং তাড়াতাড়ি হলে এনার্জিটাও কম খরচ হবে। তারপরে হচ্ছে এলিমিনেট দ্য ফিজিক্যাল ব্যারিয়ার টু উন্ড হিলিং। হ্যাঁ, ওই যে ওখানে যদি ডিভাইটালাইজ টিস্যু থাকে, নেক্রোটিক টিস্যু, ডেব্রি, এগুলো যদি থাকে তাহলে কিন্তু হিলিংটা দেরি হবে। একই কথা আর কি ঘুরে ফিরে বারবার আসতেছে। তো এই মূল ব্যাপারটা হচ্ছে যে হিলিংটাকে তাড়াতাড়ি করার জন্য এবং ইনফেকশনের রিস্ক কমানোর জন্য আমাদের ডেব্রাইড করতে হবে। তো তাহলে কাদেরকে আমরা ডেব্রাইড করবো, কোন উন্ডে কতটুকু আমরা ডেব্রাইড করবো, সেটার জন্য আমাদেরকে আগে এই উন্ড বেড যেটা সেটাকে ক্লাসিফাই করতে হবে, ডেসক্রাইব করতে হবে। এটাকে বলছে একটা কালার দিয়ে একটা ক্লাসিফাই করে যে উন্ড বেডটা দেখতে কিরকম। সেটা কি? রেড। রেড হলে বুঝতে হবে যে এখানে কি আছে, এখানে গ্র্যানুলেশন টিস্যু আছে। তাহলে গ্র্যানুলেশন টিস্যু থাকলে সেখানে আমার ডেব্রাইড করার কিছু নাই, সেখানে জাস্ট আমাকে ওই উন্ডটাকে প্রোটেক্ট করতে হবে। সেখানে একটা ওয়ার্ম অ্যান্ড ময়েস্ট এনভায়রনমেন্ট মেনটেন করতে হবে, কারণ ময়েস্ট এনভায়রনমেন্টে, ওয়ার্ম এনভায়রনমেন্টে হিলিংটা ফ্যাসিলিটেটেড হয়, হিলিংটা তাড়াতাড়ি হয়। সো এই জন্য ওয়ার্ম ময়েস্ট এনভায়রনমেন্ট আমাদেরকে মেনটেন করতে হবে এবং প্রোটেক্ট করতে হবে উন্ডটাকে, যেটা যেন গ্র্যানুলেশন টিস্যুটা কোনোভাবে ডিসরাপ্ট না হয়। এরপরে চলে আসে উন্ড বেডটা যদি ইয়েলো হয়। ইয়েলো মানে কি, আমরা কিন্তু বলছিলাম যে নেক্রোটিক টিস্যু দুই রকম হইতে পারে, একটা হচ্ছে স্লাফ আর একটা হচ্ছে এস্কার। এর মধ্যে স্লাফের কালারটা হচ্ছে ইয়েলো বা ট্যান আর এস্কারের কালারটা হচ্ছে ব্ল্যাক। তাহলে যদি উন্ড বেডটা ইয়েলো হয় তার মানে আমরা বুঝবো যে সেটা হচ্ছে স্লাফ। স্লাফ যদি থাকে সেটাও যেহেতু নেক্রোটিক টিস্যু, সেটাকে আমার ডেব্রাইড করতে হবে, ডেব্রাইড নেক্রোটিক টিস্যু। তারপরে সেখান থেকে যদি কোনো ডিসচার্জ থাকে বা ড্রেনেজ থাকে সেটাকে অ্যাবজর্ব করতে হবে, আমরা গজ দিয়ে রাখবো যেটা অ্যাবজর্ব করবে। এরপর আসতে হচ্ছে যদি কালারটা ব্ল্যাক হয়ে যায় তার মানে কি, সেটা হচ্ছে থিক ব্ল্যাক এস্কার হয়ে গেছে, তাহলে সেটাও যেহেতু নেক্রোটিক টিস্যু সেটাকে আমার ডেব্রাইড করতে হবে। তাহলে উন্ড বেডে যদি আমি দেখি যে ইয়েলো ইশ কিছু আছে মানে স্লাফ আছে, বা ব্ল্যাক ইশ কিছু আছে মানে এস্কার হয়ে গেছে, তাইলেই সেক্ষেত্রে আমাকে ডেব্রাইড করতে হবে। আদারওয়াইজ যদি আমি দেখি যে খুব সুন্দর গ্রানুলেশন টিস্যু হয়ে গেছে, সেখানে কিন্তু ডেব্রাইড করার কিছু নাই।
এরপরে আসি যে কতটুকু ডেব্রাইড করব, কি কি ডেব্রাইড করবো আর কি কি ডেব্রাইড করব না। তাহলে ডেব্রাইড কোনগুলো করব? প্রথমে বলতেছে যে নেক্রোটিক টিস্যু, সেটা হইতে পারে এস্কার বা হইতে পারে স্লাভ, যেটা আমরা এতক্ষণ ধরে বলছি। তার পাশাপাশি ডেব্রি, তারপর হচ্ছে ফরেন ম্যাটেরিয়াল যদি কিছু থাকে সেগুলো আমরা সরাই ফেলতে হবে, ব্লিস্টার যদি থাকে, ক্যালাস যদি ফর্মেশনে সেগুলো আমাদেরকে সরাই ফেলতে হবে, রেসিডুয়াল কোনো টপিক্যাল এজেন্ট যদি থেকে যায়, যে আমি আগে টপিক্যাল এজেন্ট অ্যাপ্লাই করেছিলাম, তারপর আমি যখন ডেব্রাইড করতে গেলাম তখন সেটাকে সরাই আবার নতুন করে রিঅ্যাপ্লাই করতে হবে। সো এই জিনিসগুলো আমাকে সরাই ফেলতে হবে। আর কোনগুলো সরাবো না সেটা হচ্ছে যদি গ্র্যানুলেশন টিস্যু হয় সেটা সরাবো না, ভায়াবল টিস্যু আমরা সরাবো না, স্টেবল হার্ড ড্রাই এসকারিন ইস্কেমিক লিম, ঠিক আছে, তাহলে এটাকে আমরা সরাবো না, যেটা স্টেবল হয়ে আছে, ঠিক আছে, লিমটা ইস্কেমিক আছে, সেখানে যদি স্টেবলটাকে যদি আমরা সরাই ফেলি তাহলে আবার আরো বেশি ইনজুরি হবে, কারণ লিন ইস্কেমিয়া আছে, আমাকে লিন ইস্কেমিয়া আগে হচ্ছে কারেক্ট করতে হবে, তারপরে আমার ওই এসকাস আমি সরাবো। তারপরে ইলেকট্রিক্যাল বার্নের ক্ষেত্রে করব না। তারপরে হচ্ছে অস্টিওমাইলাইটিস থাকলে আমরা করবো না, অস্টিওমাইলাইটিস থাকলে আগে আমাকে অস্টিওমাইলাইটিস কারেক্ট করে আসতে হবে, ওটা ট্রিটমেন্ট আগে নিয়ে আসতে হবে। তারপর ডিপার টিস্যু, এই যে মাসেল, টেন্ডন, লিগামেন্ট, এগুলো আমরা কিন্তু কেটে ফেলবো না, ঠিক আছে। তো শুধু জাস্ট নেক্রোটিক টিস্যু যেটা সেটা আমরাই করব। তাহলে এটা হচ্ছে আমরা কতটুকু ডেব্রাইড করব এবং কোনগুলা ডেব্রাইড করব না সেটা আমরা বুঝে ফেললাম। এরপরে আমি একটু দেখাই ও ডেব্রাইডমেন্টের কিছু মেথড আছে, এই যে টাইপস অফ ডেব্রাইডমেন্ট। তাহলে একটা বলতেছে হচ্ছে সার্জিক্যাল ডেব্রাইডমেন্ট, যেটা কি এক্সিশন করব, এক্সিশন অফ নন ভায়াবল টিস্যু ইউজিং সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, যেমন হচ্ছে স্কালপেল দিয়ে, তারপরে সিজর্স দিয়ে, ঠিক আছে, তারপরে কিউরেট দিয়ে, কতক্ষণ পর্যন্ত আনটিল হেলদি ব্লিডিং অকার্স অ্যাট দ্য উন্ড এজেস, মানে ব্লিডিং হচ্ছে হেলদি ব্লিডিং, স্পন্টেনিয়াসলি ব্লিডিং হচ্ছে, মানে সেটা হেলদি টিস্যু। সো যতক্ষণ আমি হেলদি টিস্যু পর্যন্ত পাবো তার আগ পর্যন্ত আমাকে এক্সিশন করতে হবে নন ভায়াবল টিস্যুগুলো, এটাই হচ্ছে সার্জিক্যাল ডেব্রাইডমেন্ট। এরপরে এবং এটা কিন্তু সিলেক্টিভ, যে আমি শুধু নেক্রোটিক টিস্যু যেটা সেটাই আমি ডেব্রাইড করতেছি, এটা সিলেক্টিভ। এরপরে মেকানিক্যালের মধ্যে বলছে যেটা নন সিলেক্টিভ, আমি কি করে প্রেসার দিব, যেমন ইরিগেশনে আমি যখন হাই ফ্লোতে আমি যখন নর্মাল স্যালাইন দিব তখন ওই প্রেসারেই যেগুলো লুজ হয়ে আছে, নেক্রোটিক টিস্যু কিন্তু আন্ডারলাইং যে সারফেস তার সাথে কিন্তু অ্যাটাচ থাকবে না, সো এই লুজ হয়ে যাওয়া নেক্রোটিক টিস্যুগুলো কিন্তু আলাদা হয়ে যাবে। ইরিগেশন, তারপরে হাইড্রোথেরাপি, যে পানি দিয়ে হাই প্রেসারে পানি যখন দিব তখন কি হবে, তখন নন ভায়াবল এবং প্রেসার যদি বেশি হয় সেক্ষেত্রে ভায়াবল টিস্যু কিন্তু রিমুভ হয়ে যাবে, যেগুলো লুজলি অ্যাটাচড, সেটা হতে পারে ভায়াবল কিন্তু কোনো কারণে লুজ হয়ে গেছে, সেটাও কিন্তু প্রেসারের কারণে আলাদা হয়ে আসবে। এবং যেহেতু ভায়াবল নন ভায়াবল দুটাই চলে আসতেছে জাস্ট প্রেসারের কারণে মেকানিক্যালি, এবং এই জন্য এটা হচ্ছে নন সিলেক্টিভ ডেব্রাইডমেন্ট। এরপর অটোলাইটিক, সেটা হচ্ছে নিজেই, কারণ যখন হিলিং হয়, হিলিংয়ে কিন্তু বডির যে হোয়াইট ব্লাড সেল তারা কিন্তু তার এনজাইমগুলো রিলিজ করে তার এনজাইমগুলো, এবং এই এনজাইমগুলো কিন্তু এই ডেব্রিগুলোকে সরায়। তো আমি যদি সেখানে এই এনজাইমগুলোকে উন্ডের মধ্যে ধরে রাখতে পারি, ঠিক আছে, কিভাবে, একটা ব্যারিয়ার ক্রিয়েট করার মাধ্যমে, এই যে হাইড্রোকলয়েড বা হচ্ছে ট্রান্সপারেন্ট ফিল্ম, যেগুলো হচ্ছে এই উন্ডের ভিতরে যে এনজাইমগুলো তৈরি হচ্ছে, যে রিলিজ হচ্ছে, সেগুলোকে ধরে রাখবে, জায়গায় রাখবে, যে রিটেইন ময়েশ্চারটাকে ধরে রাখবে, এবং অ্যালাউ উন্ড এনজাইমস টু সিলেক্টিভলি লিকুইফাই নন ভায়াবল টিস্যু, এবং এই উন্ডের যে এনজাইমগুলো রিলিজ হয় হিলিং এর সময় সেগুলো কিন্তু সিলেক্টিভলি নন ভায়াবল টিস্যুকেই লাইসিস করে, এবং এটা হচ্ছে অটোলাইটিক ডেব্রাইডমেন্ট, একটা নিজেই হচ্ছে। তারপর আমরা বাইরে থেকে এনজাইম দিয়ে করতে পারি, যেটা হচ্ছে এনজাইমেটিক ডেভেলপমেন্ট। তারপরে বায়োলজিক্যালি মেডিকেল গ্রেড লার্ভা দিয়ে করতে পারি, এটা সাধারণত আমাদের দেশে হয় না, অন্য ইউকে ইউএসএ ওই উন্নত দেশগুলোতে সাথে ট্রাই করে আর কি। তাইলে আমরা টাইপস অফ ডেব্রাইডমেন্ট দেখলাম, এর মধ্যে সাধারণত প্রথম তিনটা ইউজ করা হয়, যে সার্জিক্যাল আমরা সবসময় ওটিতে নিয়ে গিয়ে ডেব্রাইড করার চেষ্টা করি, তারপর আমরা সেখানে ডেব্রাইড করার শেষে ইরিগেশন করি, সো এই কারণে হচ্ছে মেকানিক্যাল ডেব্রাইডমেন্টটা হয়ে যায়। তারপর আমরা ড্রেসিং অ্যাপ্লাই করে রাখি, যে হাইড্রোকলয়েড বা ট্রান্সপারেন্ট ফিল্ম সাধারণত ইউজ করা হয় না, তারপরেও যেটা দেওয়া হয় তাতেও কিন্তু অল্প পরিমাণ আমরা ময়েশ্চার রিটেন করার চেষ্টা করি, আমরা গজ দিয়ে সাধারণত ড্রেসিংটা অ্যাপ্লাই করা হয়, অনেক সময় সুপ্রা টুলি দেওয়া হয়। টুলিটা কি, টুলি হচ্ছে জাস্ট গজেরই একটা মেশ, এরকম জালির মতো থাকে, যার ভিতর হচ্ছে অ্যান্টিবায়োটিক দেওয়া থাকে, সো এই জন্য ইনফেকশনের চান্স কম থাকে, এটা ময়েশ্চারটাকে রিটেন করে রাখে, এবং এটা যেহেতু অ্যান্টিবায়োটিক এবং প্যারাফিন দেওয়া থাকে, সো এটা একটু ওয়েট থাকে, ভেজা থাকে, সো এই জন্য ময়েশ্চারটাকে ভালো রিটেন করতে পারে। তো তাহলে এই প্রথম তিনটা সাধারণত আমরা অ্যাপ্লাই করে থাকি, পরেরগুলো এই বাকি দুইটা আমরা অ্যাপ্লাই করি না, করা হয় না আমাদের এখানে। তো তাহলে টাইপস অফ ডেব্রাইডমেন্ট আমরা বুঝে ফেললাম। তাহলে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারলাম যে ডেব্রাইডমেন্ট নিয়ে এত কথা বলার উদ্দেশ্য হচ্ছে উন্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে একটা ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে ডেব্রাইডমেন্ট।
প্রথমে আমার ডেব্রেড করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে নেক্রোটিক টিস্যু এত বেশি থাকে যে সিঙ্গেল সেটিংয়ে পুরাটা ডেব্রেডটাও সম্ভব হয় না, তখন বারবার ডেব্রেড করার দরকার হতে পারে। দেখা যাচ্ছে 24 আওয়ার্স পর পর প্রতিদিন ডেব্রেড করতে হচ্ছে। আস্তে আস্তে যখন ভায়াবল টিস্যু আসবে, গ্র্যানুলেশন হবে, তখন আমরা ডেব্রেড বন্ধ করে দিব। এরপরে কি করতে হবে, ডেব্রেডমেন্ট করলাম, এরপরে আমাকে এক্সপ্লোর করতে হবে যে উন্ডের ভিতরে আদার যে স্ট্রাকচারগুলো সেগুলো আমাদেরকে এক্সপ্লোর করতে হবে, যে নিচে কোনো মাসেলে কোনো ইনজুরি হয়েছে কিনা, কোনো নার্ভে ইনজুরি হয়েছে কিনা, কোনো টেন্ডনে ইনজুরি হয়েছে কিনা, কোনো ভেসেলে ইনজুরি হয়েছে কিনা। যদি ইনজুরি হয়ে থাকে সেই স্ট্রাকচারগুলো আমরা রিপেয়ার করলাম রিপেয়ার, এবং করা শেষে ফাইনালি আমাদেরকে ব্লিডিং যদি থাকে কোনো, তাহলে সেটাকে স্টপ করতে হবে, মানে হিমোস্ট্যাসিস আমাদেরকে অ্যাচিভ করতে হবে। করলাম এইগুলো সব করা শেষে তারপরে আমাকে উন্ড ক্লোজ করতে হবে। এখন উন্ড ক্লোজার সবসময় হইতে হবে উইদাউট টেনশন। কোনো টাইটলি যদি উন্ড ক্লোজ করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু হিলিংটা হ্যাম্পার্ড হয়, সেটা কিন্তু গত ক্লাসে বলা হয়েছে। তাহলে স্কিন ক্লোজার উইদাউট টেনশন। এরপরে কি বলছে, কনসিডার রিকনস্ট্রাকশন অপশনস। রিকনস্ট্রাকশনের কিছু অপশন, মানে অনেক ক্ষেত্রে উন্ডটা আমি ক্লোজার নাও করা পসিবল হইতে পারে যদি অনেক বেশি গ্যাপ থাকে। ঠিক আছে, যে এইখান থেকে এই পর্যন্ত অনেক বেশি গ্যাপ, তাহলে এত বড় আমার যদি কাছাকাছি আনতে না পারি, যদি ক্লোজ করা পসিবল না হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রিকনস্ট্রাকশনের কোনো অপশন আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে রিকনস্ট্রাকশনের জন্য কি কি অপশন থাকতে পারে, এই যে এই বক্সটা আমি নিয়ে আসছি বেলিলাভ থেকে, সামারি বক্স 3.4। এখানে বলছে রিকনস্ট্রাকশন অপশনস ফর উন্ড ক্লোজার। তাহলে একটা কি মানে কি টোটাল কি কি অপশন আছে সেই সবগুলো বলছে, যে আমি যদি আনইনফেক্টেড উন্ড হয়, ক্লিন উন্ড, ঠিক আছে, বা ক্লিন কন্টামিনেটেড, তাহলে আমি প্রাইমারিলি ক্লোজ করে দিলাম। যদি আমি দেখি যে হ্যাঁ অনেক বেশি ইনফেকশন, তাহলে সেক্ষেত্রে বা অনেক বেশি গ্যাপ, ঠিক আছে, এরকম অনেক বেশি গ্যাপ হয়ে আছে, সেখানে ডেড স্পেস আছে, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমি তখনই কিন্তু আমি উন্ডটা ক্লোজ করবো না। তাহলে কারণ আমি তখনই যদি উন্ডটা ক্লোজ করে দিই তাহলে এই ডেড স্পেসের মধ্যে কিন্তু ইনফেকশন হবে, ঠিক আছে, সেখানে অ্যাক্সেস হয়ে যাবে। তো সেই জন্য সেটাকে আমরা ক্লোজ করে মানে তখনই ক্লোজ করা যাবে, ওপেন রাখতে হবে। তারপরে যদি অ্যাক্টিভ ইনফেকশন থাকে, যে একটা অ্যাবসেস আমি ড্রেন করলাম, সেখানে ড্রেনেজ কিন্তু অনগোয়িং হতে থাকবে, ঠিক আছে, যে প্রচুর ড্রেন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তখনই আমি ক্লোজ করবো না, ড্রেন হতে দিতে হবে। সব ড্রেন হওয়া যখন শেষ হবে, ড্রেনেজ যখন বন্ধ হয়ে যাবে, তখন আমি ক্লোজ করব, অথবা এটাকে হচ্ছে আস্তে আস্তে ড্রেসিং করে করে আমাকে নিজেই ক্লোজ করাইতে হবে। তাহলে সেকেন্ডারি ক্লোজার আর হচ্ছে ডিলেড প্রাইমারি ক্লোজার, এই দুইটা হয়ে গেল। এরপরে আসতেছে হচ্ছে যে ক্ষেত্রে অনেক বড় মানে স্কিন কোনোভাবেই কাছে আসবে না, সেক্ষেত্রে আমার ওই স্কিনটাকে রিপ্লেস করতে হবে অন্য জায়গা থেকে স্কিন এনে। সেটা কি, সেটা হচ্ছে যে স্কিন গ্রাফটিং। সেটা হইতে পারে স্প্লিট থিকনেস, সেটা হইতে পারে ফুল থিকনেস স্কিন গ্রাফট। গ্রাফটের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে গ্রাফটের নিজস্ব মানে ব্লাড সাপ্লাই নাই। তো তাইলে আমি যেখানে গ্রাফটা বসাবো সেই জায়গার ভাস্কুলারিটি অনেক ভালো হইতে হবে। এখন একটা পেশেন্টের লেগে আলসার আছে, তার সাধারণত ডায়াবেটিসের জন্য হয়, তো ডায়াবেটিস থাকলে তার কি হয়, ওখানে ব্লাড ফ্লোটা অলরেডি কম থাকে, অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে ব্লাড ফ্লো কম থাকে। তো ব্লাড ফ্লো, তার ভাস্কুলারিটি যেহেতু কম, লেগের মধ্যে ভাস্কুলারিটি কম, সেই জন্য ওই লেগের মধ্যে ডায়াবেটিক আলসার বা লেগ আলসারের ক্ষেত্রে ওখানে গ্রাফট টিকবে না, কারণ গ্রাফটের নিজস্ব কোনো ব্লাড সাপ্লাই নেই, সে যেখানে আমি দিচ্ছি সেই জায়গার ব্লাড ভাস্কুলারিটির উপর ডিপেন্ডেন্ট। তো সেই ক্ষেত্রে কি দিতে হবে, সেই ক্ষেত্রে আমার দিতে হবে হচ্ছে ফ্ল্যাপ, ঠিক আছে, কারণ ফ্ল্যাপ আসে হচ্ছে উইথ দ্য ব্লাড সাপ্লাই। মানে ফ্ল্যাপটা হচ্ছে, এটা আমরা যখন প্লাস্টিক সার্জারির টপিকে যখন ক্লাস নিব তখন হচ্ছে গ্রাফট, ফ্ল্যাপ, জেড প্লাস্টিক এগুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো মূল এখন জানতে হবে যে গ্রাফটের ব্লাড সাপ্লাই নাই আর ফ্ল্যাপের হচ্ছে ব্লাড সাপ্লাই আছে। তাহলে ফ্ল্যাপ কিন্তু যেখানে আমি দিচ্ছি তার ব্লাড ভাস্কুলারিটির উপর ডিপেন্ডেন্ট না, সো যেখানে আমার ভাস্কুলারিটি কম সেখানে আমার দিতে হবে ফ্ল্যাপ, ঠিক আছে। তারপরে এইখানে আরো দুইটা জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে নেগেটিভ প্রেশার উন্ড থেরাপি। অনেক সময় যখন উন্ডটা অনেক বেশি বড় থাকে তখন সেখানে নেগেটিভ প্রেশার মানে ভ্যাকুয়াম অ্যাপ্লাই করার মাধ্যমে উন্ড এজগুলোকে কাছাকাছি নিয়ে আসা যায়, ঠিক আছে, যেটা প্লাস্টিক সার্জারি ডিপার্টমেন্ট অনেক বেশি করে, ঠিক আছে। এটা করার মাধ্যমে উন্ডের সাইজটাকে অনেক ছোট করে ফেলা হয় এবং ডেড স্পেসগুলো কমানো যায়। সো এইটা একটা এখন প্রায় ক্ষেত্রেই বড়, একটু বেশি বড় উন্ড হলেই নেগেটিভ প্রেশার কিন্তু ইউজ করা হচ্ছে। তাহলে এগুলো আমরা দেখলাম যে রিকনস্ট্রাকশনে কি কি অপশন আছে উন্ড ক্লোজারের জন্য। যে নিজে যদি ক্লোজ না হয় তাহলে সেক্ষেত্রে গ্রাফট, ফ্ল্যাপ এগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা করতে পারি। যদি হেলদি গ্রানুলেশন চলে আসে তাহলে আস্তে আস্তে আমরা ড্রেসিং চেঞ্জ করার মাধ্যমে, অ্যাপ্লাই এবং চেঞ্জ করার মাধ্যমে সেকেন্ডারি ক্লোজার করতে পারি। আর যদি উন্ড এজগুলো অলরেডি কাছাকাছি থাকে, ইনফেকশন নাই, তাহলে সেক্ষেত্রে আমাদের অপশন হচ্ছে প্রাইমারি ক্লোজার।
তাহলে আবার আমরা এই প্রিন্সিপালের মধ্যে চলে আসলাম। তাহলে সুচার চয়েস, সুচার চয়েস কি, সেটা হচ্ছে যদি আমরা স্কিনের ক্ষেত্রে সাধারণত আমরা প্রোলিন ইউজ করি, ঠিক আছে, প্রোলিন যেটা নন অ্যাবজর্বেবল, এবং সেটা সে কয়েকদিন পরে এসে আমরা সেই সুচারটা কেটে দেওয়া হয়। তারপরে হচ্ছে যেসব ক্ষেত্রে আমরা পার্মানেন্টলি লাগবে, যেমন হচ্ছে হার্নিয়া রিপেয়ারের ক্ষেত্রে আমরা মেশ ইউজ করি, বা যখন র্যাফি করি তখন সেক্ষেত্রেও কিন্তু আমার প্রোলিন ইউজ করতে হবে, যেটা হচ্ছে এই মেশটাও থাকে প্রোলিনের তৈরি, ঠিক আছে। যেসব জায়গায় আমরা স্ট্রাকচার রিপেয়ার করব, পার্মানেন্টলি থাকা লাগবে, ঠিক আছে, একটা ডিফেক্ট আছে সেখানে আমি দিলাম, পার্মানেন্টলি ওই জিনিসটা থাকতে হবে, যেটা হার্নিয়া রিপেয়ারের ক্ষেত্রে দরকার হয়, সেক্ষেত্রে আমরা প্রোলিন বা অন্য যে কোনো নন অ্যাবজর্বেবল সুচার ইউজ করতে হবে। প্রোলিন কিন্তু অ্যাবজর্ব হয় না। আর আরেকটা যেটা আছে ভিক্রিল, সেটা হচ্ছে অ্যাবজর্ব হয়ে যায়। অন্যান্য বেশিরভাগ ক্ষেত্রেই ভিতরে যেটা সেলাই আমরা সাধারণত কাটতে পারবো না, গাটের মধ্যে বা পেরিটোনিয়াম লেয়ার, অন্যান্য ক্ষেত্রে মাসেল, মানে হার্নিয়া রিপেয়ার বাদে বাকি সব ক্ষেত্রে মাসেল যেগুলো আমরা রিপেয়ার ক্লোজ করবো, ইন্টারনাল যে লেয়ারগুলো যেগুলো সেলাই আমরা কাটতে পারবো না, সেসব ক্ষেত্রে আমরা ভিক্রিলটা দিব, যেটা হচ্ছে নিজেই হচ্ছে অ্যাবজর্ব হয়ে যাবে। আর যেগুলো বাইরের স্কিনের ক্ষেত্রে সাধারণত আমরা নন অ্যাবজর্বেবল প্রোলিনটাকে ইউজ করি। তারপরে আরেকটা কি পয়েন্ট বলেছে এখানে, যে কনসিডার ড্রেইনস, ঠিক আছে, ড্রেইন কখন আমরা দিব, যে ক্ষেত্রে আমি দেখতেছি যে আমার উন্ড এজটা কাছাকাছি আছে, আমি প্রাইমারিলি ক্লোজ করতে পারবো, এবং আমাকে ক্লোজ করতে হবে, যেমন আমি একটা সেবাসের সিস্ট এক্সারসাইজ করলাম, বা আমি একটা লাইপোমা করলাম, বা আমি একটা অ্যাপেন্ডিসেক্টমি করলাম, ক্লিন ছিল, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমাকে উন্ডটা ক্লোজ করে দিতে হবে। কিন্তু যদি দেখা যায় ভিতরে অনেক বড় ডেড স্পেস তৈরি হয়েছে, বিশাল বড় লাইপোমা ছিল, লাইপোমাটা বের করে আনলাম, ডেড স্পেস তৈরি হলো, ঠিক আছে, তাই এখন আমার কি করতে হবে, আমি সেখানে চাইলে, আমার যদি মনে হয় যে এখানে কালেকশন জমা হতে পারে, আমি সেখানে একটা ড্রেন দিয়ে আসবো। তারপরে অ্যাপেন্ডিসেক্টমি করলাম, যদি মনে হয় দেখি যে সেখানে পাস ছিল, তাহলে সেখানে আমার কিন্তু ড্রেন দিয়ে আসতে হবে। যে যদি কোনো বডি ক্যাভিটি, বিশেষ করে পেরিটোনিয়াল ক্যাভিটিতে তো বেশিরভাগ সার্জারিগুলো করা হয়, যদি আমি দেখি যে সেখানে কালেকশন জমা হতে পারে, যে সেখানে ইনফেকশন দেখেছি আমি, ইনফ্লামেটরি ফ্লুইড ছিল, সেখানে পাস ছিল, সেখানে আবার নতুন করে কালেকশন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আমি একটা ড্রেন দিয়ে আসবো, ঠিক আছে, ড্রেন টিউব দিয়ে আসা হয়, যে সেখান থেকে কালেকশনগুলো যেন বের হয়ে আসতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে অপটিমাল ড্রেসিংস। ড্রেসিংস কি, ড্রেসিং হচ্ছে এই যে আমরা গজ দিয়ে রাখি, এটা হচ্ছে ড্রেসিং। ড্রেসিং, অপটিমাল ড্রেসিং, ড্রেসিংয়ের উদ্দেশ্য কি, ড্রেসিংয়ের উদ্দেশ্য হচ্ছে সেখানে একটা ময়েস্ট এনভায়রনমেন্ট বজায় রাখা, ময়েস্ট এনভায়রনমেন্ট। যদি সেখানে হচ্ছে এক্সুডেট অনেক বেশি আসে, সেখান থেকে অনেক বেশি সিক্রেশন আসতেছে, তাহলে এর কাজ হচ্ছে সিক্রেশনটাকে শুষে নেওয়া, আর যদি সেখানে সিক্রেশন কম হয়, তাহলে এর কাজ হচ্ছে ময়েস্টারটা দেওয়া। সো এই জন্য সবসময় গজটাকে হচ্ছে ওয়েট করে নিতে হবে, ভেজা গজ সবসময় দিতে হবে, যাতে ময়েস্টার থাকে সেখানে কিছুটা। একেবারে ড্রাই গজ উন্ডের উপরে অ্যাপ্লাই করা যাবে না, নর্মাল স্যালাইন দিয়ে ওয়েট করে তারপরে উন্ডের উপরে অ্যাপ্লাই করতে হবে, যাতে এর মূল কাজটা কিন্তু ময়েস্টারটা ধরে রাখা। বেশি হলে সেটা কমানো, এটা কমানোর জন্য কি করতে হবে, ভেজা গজের উপরে আবার একটা শুকনা গজ দিব, যেটা হচ্ছে ময়েস্টার যদি বেশি হয়ে যায় সেটাকে অ্যাবজর্ব করে ফেলবে, আর ময়েস্টার যদি না থাকে তাহলে ভেজা গজটা সেই ময়েস্টারটাকে প্রোভাইড করবে। এরপরে চলে আসছে ফলো আপের ক্ষেত্রে যে রিমুভাল অফ সুচার, ঠিক আছে, যদি ফ্র্যাকচারের ক্ষেত্রে স্প্লিন্ট দেওয়া হয় সেক্ষেত্রে রিমুভাল অফ স্প্লিন্ট, তারপরে ফিজিওথেরাপি, কোনো কমপ্লিকেশন হলো কিনা সেটা দেখবো, তারপরে স্কার, যদি কোনো বড় স্কার হয়ে যায় বা ডিসফিগারিং স্কার হয়, সেক্ষেত্রে স্কার ম্যানেজমেন্ট করা যায়, ঠিক আছে। স্কার ম্যানেজমেন্ট এটা অ্যাকচুয়ালি প্লাস্টিক সার্জনরা করে থাকে, সেক্ষেত্রে অনেক ডিটেলস মেথোডোলজি আছে, সেটা সাধারণত অত ডিটেলস জানতে হয় না, প্লাস্টিক সার্জন যারা এক্সপিরিয়েন্স তারা এটা নিয়ে হচ্ছে ডিটেলস পড়াশোনা করে। তাহলে আমরা প্রিন্সিপালস অফ উন্ড ম্যানেজমেন্ট জেনে গেলাম। তাহলে এখানে কি প্রথমে হচ্ছে আমি সবার প্রথমে বলছি যে আমাকে অ্যাসেস করতে হবে, অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার পর তারপরে হচ্ছে আমাকে প্রিপেয়ার করবো, তার ভিতরে অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস যাদের লাগবে তাদের দিব, টিটেনাস প্রোফাইল্যাক্সিস যাদের ক্ষেত্রে লাগবে তাদের দিব, তারপরে অ্যানালজেসিয়া বা অ্যানেস্থেসিয়া দিয়ে উন্ড ইরিগেট করে তারপর আমি ফাইনাল অ্যাসেসমেন্টটা কমপ্লিট করব। তারপরে বারবার বলতেছি সেটা হচ্ছে ডেব্রাইডমেন্ট ডেব্রাইড করতে হবে, কারণ নেক্রোটিক ইস্যু থাকলে হিলিং ভালো হবে না। তারপরে আমি এক্সপ্লোর করব ভিতরে কোনো স্ট্রাকচারের ড্যামেজ আছে কিনা, থাকলে সেটাকে আমি রিপেয়ার করব, তারপরে ব্লিডিং কন্ট্রোল করব, তারপরে ক্লোজ করার চেষ্টা করব। যদি ক্লোজার পসিবল হয় তাহলে আমি উইদাউট টেনশন স্কিনটাকে ক্লোজ করব। যদি পসিবল না হয় রিকনস্ট্রাকশনের অপশনগুলো আমি কনসিডার করবো, যে আমি কি এখানে গ্রাফট দিব, নাকি ফ্ল্যাপ দিব, নাকি আমি নেগেটিভ প্রেশার অ্যাপ্লাই করবো, কোনটা আমার জন্য সুইটেবল এই উন্ডের জন্য, সেটা তখন আমরা দেখব। ড্রেন লাগলে সেখানে ড্রেন দিব, তারপরে সেখানে একটা ড্রেসিং দিয়ে আসতে হবে, তারপরে সেই ড্রেসিংটা আমাকে চেক করতে হবে যে ড্রেসিংটা ভিজে গেল কিনা, বা কি অবস্থা, ড্রেসিং এর নিচে উন্ডের কি অবস্থা। সেই জন্য মাঝে মাঝে ড্রেসিংটা চেক করতে হয় পিরিয়ডিক্যালি, এবং চেঞ্জ করা লাগলে চেঞ্জ করতে হয়।
তারপরে ফলো আপে আমার হচ্ছে সুচার রিমুভ করে দিতে হবে, যদি রিমুভ করার মতো হয়, যেমন এক্সটার্নাল সুচার যেগুলো নন অ্যাবজর্বেবল দিই সেটা রিমুভ করতে হবে। তারপরে ফিজিওথেরাপি, কমপ্লিকেশন হলো কিনা সেটা আমার দেখতে হবে। তার ফাইনালি হচ্ছে ডিসফিগারিং, কোনো স্কার হইলে সেই স্কারের ম্যানেজমেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপালস অফ উন্ড ম্যানেজমেন্ট। এখন লাস্টে কিছু স্পেসিফিক কিছু উন্ড নিয়ে কিছু জেনারেল কথাবার্তা বলবো, যেটা হচ্ছে ক্রনিক উন্ড যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। ক্রনিক উন্ড কি কি হইতে পারে? ক্রনিক উন্ড সাধারণত যেটা হয় লেগের আলসারগুলো বেশিরভাগ ক্ষেত্রে ক্রনিক হয়, লেগ আলসার। আর কি ক্রনিক হইতে পারে? সেটা হচ্ছে প্রেশার আলসার। তাহলে আলসার কি? আলসার হচ্ছে তোমরা সার্জারির ওয়ার্ডের যে কোর্স আছে সেখানে তোমরা পড়বা এগুলো আলসার, বা তোমাদের ওয়ার্ডে যখন ক্লাস হবে তখনও আলসার শিখাবে যে কোনো একটা অর্গানের সারফেসে কোনো একটা ডিফেক্ট, কি কারণে? ডিউ টু স্লাফিং আউট অফ নেক্রোটিক টিস্যু, মানে নেক্রোটিক টিস্যুটা যখন আলাদা হয়ে যাবে তখন সেখানে একটা ডিফেক্ট তৈরি হবে, সেই ডিফেক্টটাই হচ্ছে আলসার। তাহলে লেগ আলসার সাধারণত ক্রনিক হয়, তারপর হচ্ছে প্রেশার আলসারও ক্রনিক হয়। তাহলে এই দুটো নিয়ে একটু আলোচনা দরকার। তাহলে লেগ আলসার কি কি কারণে হয়? লেগ আলসার সাধারণত কোনো যদি তার ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি থাকে, ভাস্কুলার কোনো ডিজিজ থাকে, তার জন্য হইতে পারে। তাহলে ভাস্কুলার ডিজিজ, ঠিক আছে, সেটা হইতে পারে অ্যাথেরোস্ক্লেরোসিস বা কোনো একটা ভাস্কুলার অক্লুশন, থ্রম্বোসিস, এম্বোলিজম, এইসব কারণে হতে পারে। বা হতে পারে বার্জার্স ডিজিজ, ভাস্কুলার কোনো ডিজিজের কারণে হতে পারে। তারপরে হইতে পারে কোনো একটা ভাস্কুলার ইনসাফিসিয়েন্সি তো বললাম, তারপরে তার ডায়াবেটিসের কারণে সাধারণত হয়। তারপরে সে যদি ইমিউনো কম্প্রোমাইজ যদি থাকে তাহলে সেক্ষেত্রে হইতে পারে। তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই তার লেগে যে আলসারগুলো হয় তার পিছনে একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর বা একটা কজ থাকে। সো আমাকে সেই কজটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে সেই কজটাকে ট্রিট করতে হবে। তাহলে লেগ আলসার যে ক্রনিক হচ্ছে সেক্ষেত্রে আমাকে আগে কজটাকে ফাইন্ড আউট করতে হবে। যদি আমি কজটা ট্রিট না করি, আমি যতই প্রিন্সিপালগুলো খাটাই, আমি বারবার ডেব্রাইট করি, আমাকে দেখা যাবে যে আবার নেক্রোটিক টিস্যু চলে আসতেছে, আবার আমাকে ডেব্রাইট করতে হচ্ছে। তো এই জন্য কজ আমাকে খুঁজে বের করতে হবে। সো কজ কি কি হতে পারে? একটা হচ্ছে ভাস্কুলার ডিজিজ থাকতে পারে, তারপরে হচ্ছে ইনফেকশন থাকতে পারে, তাহলে আমাকে ইনফেকশনটাকে কন্ট্রোল করতে হবে। তারপরে এই যে মেটাবলিক ডিসঅর্ডারের মধ্যে হচ্ছে ডায়াবেটিস আছে, তারপরে হচ্ছে আর কি হতে পারে অটো ইমিউন ডিসঅর্ডার, যেমন ভাস্কুলাইটিস যদি থাকে সেখান থেকে হতে পারে ভাস্কুলাইটিস। তারপরে কোনো নিওপ্লাজমের কারণেও হতে পারে, নিওপ্লাজম মানে ম্যালিগন্যান্সি। তাহলে এই যে কজগুলোর কারণে আমার লেগ আলসারটা হচ্ছে সেই কজটাকে আগে আমার ট্রিট করতে হবে, তারপর সেই কজটাকে মানে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেটা ট্রিট করতে হবে। তাহলে লেগ আলসার মানে এইটা ট্রিট করার পর দেন হচ্ছে আমার উন্ডার যে ম্যানেজমেন্ট, যে আমার ডেব্রাইডমেন্ট করা, তারপরে ড্রেসিং অ্যাপ্লাই করা, ড্রেসিং চেক করা, চেঞ্জ করা, সেগুলো করতে হবে। এরপর আসে হচ্ছে প্রেশার আলসার। প্রেশার আলসার কোথায় হয়? এটা সাধারণত বনি প্রমিনেন্সের উপরে হয়। বনি প্রমিনেন্সের উপর যখন একটা পেশেন্ট ফ্রিলি মুভ করতে পারে না তার বডির কোনো একটা অংশকে, দেখা যায় যে ওই বডির ওই অংশে যে বনি প্রমিনেন্সটা থাকে সেইটার উপরে যে স্কিনটা থাকে, স্কিন সাবকিউটেনিয়াস, তার উপরে প্রেশার পড়তে থাকে কন্টিনিউয়াসলি। তো কন্টিনিউয়াসলি যখন প্রেশার পড়তে থাকে, এই যে প্রেশার পড়তে থাকে, প্রেশারের কারণে কি হয়? সেখানে ব্লাড সাপ্লাই হ্যাম্পার্ড হলো। হ্যাম্পার হওয়ার কারণে এইখানে কি হয়? সেখান থেকে ইস্কেমিয়া, তারপর সেখান থেকে নেক্রোসিস হয়। আর নেক্রোসিস হয়ে গেলে কি? সেটা স্লাফিং আউট হয়ে গেলে ডিফেক্ট তৈরি হবে, সেখান থেকে হয় আলসার। তাহলে এই যে প্রেশার থেকে আলসার হচ্ছে, এটা হচ্ছে প্রেশার আলসার বা ডিকিউবিটাস আলসারও বলে। ডিকিউবিটাস মানে হচ্ছে পজিশন, ঠিক আছে, যে পজিশন, একই পজিশনে থাকার কারণে যে আলসারটা হচ্ছে সেটা হচ্ছে ডিকিউবিটাস আলসার, এইটাই হচ্ছে প্রেশার আলসার। তাহলে এইরকম বনি প্রমিনেন্স আমাদের বডিতে কোন কোন জায়গায় আছে, তাহলে সেগুলোই হচ্ছে আমার মোস্ট কমন সাইট। তাহলে মোস্ট কমন সাইট হচ্ছে আমাদের ইস্কিয়াম, যেটা হচ্ছে আমাদের হিপ বোনের একটা মানে পার্ট, ইস্কিয়াম। তারপর হচ্ছে গ্রেটার ট্রোকেন্টার, তারপর হচ্ছে স্যাক্রাম, যে পেশেন্ট অনেকদিন ধরে শুয়ে আছে তার হচ্ছে স্যাক্রামে হবে। তারপরে হিল, শুয়ে থাকলে কি হিলের উপরে পায়ের পুরো ওয়েটটা হিলের উপর পড়ছে। তারপরে ম্যালিওলাস, তারপরে হচ্ছে অক্সিবোর্ড, যে শুয়ে আছে মাথার নিচে,
হ্যাঁ, তাহলে যদি কন্টিনিউয়াস প্রেশার পড়তে থাকে তাহলে এই সব জায়গায় এগুলো হচ্ছে মোস্ট প্রমিনেন্ট বোন, মানে মোস্ট কমন সাইট যেখানে আমার প্রেশার আলসারটা হয়। ওয়েটগুলো এইসব বডি প্রমিনেন্স দিয়েই কিন্তু ট্রান্সমিট হয় যখন একটা পেশেন্ট অনেকদিন ধরে ডেবিলিটেটেড থাকে, শুয়ে আছে, সে একই পজিশনে আছে যখন। তাহলে এই একই পজিশনে সে কেন থাকবে? তার যদি কোনো নিউরোলজিক্যাল ডিসঅর্ডার হয়, যেমন হচ্ছে স্ট্রোক হইলে সে একটা পাশ নাড়াইতে পারছে না, তার স্পাইনাল কর্ডে ইনজুরি হলো, সে তার একটা পাশ প্যারালাইসিস হয়ে গেল, বা বডির নিচের অংশ প্যারালাইসিস হয়ে গেল, স্পাইনাল কর্ড ইনজুরি। স্পাইনাল কর্ডে কোনো ডিজিজ হতে পারে, যেমন মাল্টিপল স্ক্লেরোসিস হতে পারে, সেক্ষেত্রে তার কিন্তু প্যারালাইসিস হয়। সো তার প্যারালাইটিক কোনো একটা ডিজিজ যেখানে তার লিম্ব প্যারালাইসিস হয়ে যাবে, তাহলে সেটা সে ফ্রিলি মুভ করতে পারবে না, তখন সেই লিম্বটা একই পজিশনে থাকবে অনেক লম্বা সময় ধরে, তখন এই প্রেশারটা পড়বে, প্রেশার পড়লে তখন সেখান থেকে আলসার হবে। তাহলে এটার ম্যানেজমেন্ট কি? এটার ম্যানেজমেন্টে প্রথমেই হচ্ছে আমরা জানি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। সো আগে আমাকে প্রিভেন্ট করতে হবে। তাহলে প্রিভেন্ট কীভাবে করব? প্রিভেন্ট করব বাই চেঞ্জিং দ্য পজিশন ফ্রিকুয়েন্টলি। তাহলে কি হবে? এই যে প্রেশারটা যে বিল্ড আপ হচ্ছিল, সেই প্রেশারটা বিল্ড আপ হতে পারবে না। তাহলে এই জন্যই কিন্তু স্ট্রোকের পেশেন্টকে বলে যে চেঞ্জ পশ্চার 2 আওয়ারলি, প্রতি 2 ঘন্টা পর পর পশ্চার চেঞ্জ করবো। তাহলে ওই যে প্রেশারটা হয়েছিল, ইস্কেমিয়া হয়েছিল, যখন পশ্চার চেঞ্জ হলো, ইস্কেমিয়াটা রিলিভ হয়ে গেল। এই যে নেক্রোসিস মানে ইস্কেমিক মানে প্রেশারটা রিলিভ হওয়ার কারণে ইস্কেমিয়াটা রিলিভ হয়ে যাবে। তো তখন সেখান থেকে আর নেক্রোসিস হবে না, আলসারও হবে না। তো এই জন্য পশ্চার চেঞ্জটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই এইসব পেশেন্টের ক্ষেত্রে পশ্চার চেঞ্জ করতে হবে। আর যদি আলটিমেটলি আলসার হয়েই যায়, তাহলে সেক্ষেত্রে আবার ওই যে আমরা যে প্রিন্সিপাল ফলো করেছি সেই প্রিন্সিপালে যেতে হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ক্ষেত্রে উন্ড ক্লোজ করা যাবে না, প্রাইমারি ক্লোজার অ্যাভয়েড করতে হবে। আরেকটা কি, আর হচ্ছে গ্রাফটিং অ্যাভয়েড করতে হবে, কারণ গ্রাফটিং করে কোনো লাভ নাই, কারণ এখানে তো ইস্কেমিয়া হচ্ছে, যেখানে ভাস্কুলারিটি নাই সেখানে কখনোই গ্রাফট দেওয়া যাবে না। আর প্রাইমারিলি এখানে ক্লোজও করা যাবে না, ঠিক আছে? ক্লোজ না করে আমাকে এখানে আস্তে আস্তে ডেব্রাইট করে ড্রেসিং অ্যাপ্লাই করে আস্তে আস্তে সেকেন্ডারি ক্লোজারের মাধ্যমে নিয়ে আসতে হবে। তাহলে প্রেশার আলসারের ম্যানেজমেন্টের ক্ষেত্রে হচ্ছে এইটা। তাহলে যদি আমি গ্রাফ দিতে না পারি, যদি অনেক বড় গর্ত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো? সেই ক্ষেত্রে আমরা ফ্ল্যাপ ইউজ করবো। তাহলে এটাই ছিল হচ্ছে প্রেশার আলসারের ম্যানেজমেন্ট ইন শর্টে। তাহলে আজকের ক্লাস থেকে যদি কিছু নিতে হয় একেবারে চুম্বক টপিক, সেটা হচ্ছে উন্ড ম্যানেজমেন্টে প্রথমে কি করতে হবে? প্রথমে আমাকে অ্যাসেস করতে হবে, অ্যাসেসমেন্ট। তারপরে কি করতে হবে? তারপরে আমার ডেব্রাইডমেন্ট করতে হবে, তারপরে কি করতে হবে? আমার রিপেয়ার অ্যান্ড স্ট্রাকচার, যদি কোনো ড্যামেজ থাকে, রিপেয়ার স্ট্রাকচারস। তারপরে কি করতে হবে? ক্লোজ করতে হবে, ক্লোজার অর রিকনস্ট্রাকশন। যদি ক্লোজ করতে না পারি ইনিশিয়ালি, তাহলে আমি রিকনস্ট্রাকশন টেকনিক চেক করতে হবে। তারপরে কি? তারপরে হচ্ছে আমাকে অ্যাপ্লাই ড্রেসিং এই যে গজ অ্যাপ্লাই করে রাখতে হবে যাতে ময়েস্ট একটা এনভায়রনমেন্ট থাকে। তারপরে কি করতে হবে আমার? তারপর হচ্ছে ফলো আপ, আমার কোনো কমপ্লিকেশন হলো কিনা সেটা দেখতে হবে, সুচার রিমুভ করতে হলে সেগুলো করতে হবে। এটাই হচ্ছে আমার মূল প্রিন্সিপাল। তার পাশাপাশি যদি কোনো কজ থাকে যে এটার পিছনে কোনো একটা কজ আছে, সেই কজটাকে আমার আইডেন্টিফাই করতে হবে, যে একটা কারণে আলসারের যে প্রসেস সেটা চলতেছে অনগোয়িং। তাহলে অনগোয়িং যদি একটা প্রসেস থাকে ব্যাকগ্রাউন্ডে, তাহলে সেইটাকে আমার সরাইতে হবে। তো সেই কজটাকে আমি আইডেন্টিফাই করে সেইটাকে আমার ট্রিট করতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আমাদের উন্ড ম্যানেজমেন্ট।